মানে ওই সময় আমার কিছু কাছের বন্ধু, কাছের মানুষজন, শ্রদ্ধেয় কিছু কাছের শিক্ষক যারা আমাকে ভালোবাসতেন আমার পড়াশোনার জন্য, তো প্রত্যেকের খুবই মানে কি বলবো, এক্সপেক্ট করিনি এরকম বেশ কিছু রিয়াকশন পেয়েছিলাম, খুবই খারাপ লেগেছিল। একটা সময় নিশ্চয়ই টালমাটাল ছিল যে আমি ঠিক করছি কি। মন চাইছে কাজটা করি, অথচ মাথা বলছে যে না, পয়সা কিন্তু আসছে না। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, মানে কিছুদিন আগেই আমি একটা পোস্ট দেখলাম, সেখানে বহু মহিলারা করেছেন যে এই মুহূর্তে আর কি সবচেয়ে মিষ্টি, হ্যান্ডসাম এবং সুন্দর অভিনেতা যাকে বলা যায় হিরো ছোট পর্দার, তিনি হচ্ছেন সপ্তর্ষি। তো আপাতত এটা দেখোনি, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমার কাছে আসেনি এরকম মেসেজ? তো শুনে খুশি হলে তো? প্রশংসা করলে কে না খুশি হয়। আপাতত সৌর্য হিসেবে নয়, সপ্তর্ষি হিসেবেই রয়েছে, কারণ আমরা মেকআপ রুমে রয়েছি। তো সৌর্যের জীবনে নানান টালমাটাল চলছে, দেখছেন দর্শকেরা, মন একদিকে কিন্তু মাথা আর একদিকে দিতে হচ্ছে। সপ্তর্ষির কি চলছে জীবন? সপ্তর্ষি কেমন আছে একটু শুনি, কতটা ব্যস্ততা এত সবকিছু? আমি খুব ভালো আছি। ব্যস্ততা তো রয়েছে, সিরিয়ালের কাজের একটা প্রেশার থাকে প্রত্যেক দিনের, কিন্তু সেই প্রেশারটা খুব এনজয় করছি, আর আরও বেশি করে এনজয় করছি কারণ এই ক্যারেক্টারটা যত দিন যাচ্ছে, যত সিন যাচ্ছে, আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এক একটা সিন হচ্ছে, এক একটা সিচুয়েশন রাইজ করছে, আর সূর্যের ভেতর থেকে ডিফারেন্ট শেড বেরিয়ে আসছে। তো এই সমস্ত শেডগুলোকে একসাথে নিয়ে সিন বাই সিন মেনটেন করে চলাটা খুব চ্যালেঞ্জিং। তো আমি খুব এনজয় করছি, ভালো লাগছে। আর কোথাও গিয়ে সিরিয়ালে কাজ করতে করতে প্রত্যেক দিনই তো মানে ধরা ছাড়ার মধ্যে দিয়ে যেতে হয়, মানে কাটের পর সপ্তর্ষি, আবার ফ্লোরে এলে সৌর্য। তো এই সপ্তর্ষির এখন হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে সপ্তর্ষির পোর্শনটা খুব কম, সৌর্যের পোর্শনটা বেশি। তো এই প্র্যাকটিসটা যেহেতু অনবরত চলে, তো সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে নিয়ে একটু ভাবা, নিজের গ্রুমিং পিরিয়ড, এই প্রসেস, এগুলো কম্পারেটিভলি একটু কমে যায়। বাট তাও আমি চেষ্টা করি প্রত্যেক দিন অ্যাটলিস্ট কিছুটা হলেও সময় নিজেকে বাড়ি গিয়ে দেওয়ার। তো বেশ সব মিলিয়ে মিশিয়ে, প্রফেশনাল পার্সোনাল লাইফ মিলিয়ে মিশিয়ে আমি মানে সবসময় ডিসিশন মেকিং অ্যান্ড সব কিছুতে আমি ভীষণ সর্টেড থাকতে ভালোবাসি। তো আমি ওই সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যালেন্সড ওয়েতে চলছি, ভালো আছি। ভালো লাগলো এই শব্দটা, কারণ আমরা খুব কনফিউজড শব্দটা এখন দেখি, এবং আমরা সত্যিই তাই হয়ে যাচ্ছি। আমাদের জেনারেশন ঠিক কি করব না, এই ক্ষেত্রে আমার প্রথম থেকেই সপ্তর্ষিকে দেখে যেটা মনে হয়েছে, প্রচন্ড সর্টেডের চেয়েও কুল কাম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। আমি ভীষণ অ্যাডজাস্টেবল, মানে আগে ভীষণ শর্ট টেম্পার্ড ছিলাম, থিয়েটার করে 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 এই জিনিসগুলো ভাঙতে গেছে। তো এখন ভীষণ অ্যাডজাস্টেবল। এই মঞ্চ থেকে শুরু, তারপর তো ছোট পর্দা ওয়েব সিরিজ আছে, আমি একটু আগে শুনলাম একাধিক ওয়েব সিরিজ, মঞ্চ থেকেই শুরু সপ্তর্ষির মূলত? হ্যাঁ, আমার থিয়েটার থেকেই শুরু। 2016-তে আমি রবীন্দ্রভারতীতে নাটক নিয়ে পড়াশুনো শুরু করি। তো সেইখান থেকেই আমার থিয়েটারে কাজ শুরু, পড়াশুনো সাথে ফিজিক্যালি সেটার মধ্যে ইনভলভ থাকা। তো এই থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, এই পুরো দুটো মানে দুভাবেই প্রশিক্ষণ পেয়ে আস্তে আস্তে মানে বেড়ে ওঠা অভিনয় জীবনে। মানে অনেকটা সময়, মানে শুরু করেছে অনেকটা আগে থেকে, মানে নিজেকে তৈরি করা শুরুটা অনেকটা আগে থেকে, মানে সেটা সময় দিয়েছেন। হ্যাঁ, মানে আমার প্রথম অভিনয় হাতে খড়ি ক্লাস 4-এ বাবার হাত দিয়ে। আর বাবা কালচারালি ভীষণ, মানে যদিও বাই প্রফেশন তিনি স্কুল টিচার, কিন্তু খুব ভালো লেখেন, খুব ভালো নাটকের ডিরেকশন দেন, খুব ভালো অভিনয় করেন। তো আমি বাবাকে দেখেই প্রাথমিক ইচ্ছেটা তৈরি হয়, এবং আমি ক্লাস 4-এ মানে আমি বাবাকে বলতাম ছোটবেলা থেকেই যে আমিও নাটক করব। বাবা আমাদের মানে বাবা যে স্কুলের টিচার, আমিও সেই স্কুলেই পড়েছি ক্লাস 1 থেকে 12। এবার ওই স্কুলের কালচারাল দিকটা পুরো বাবা দেখেন। বাবা পলিটিক্যাল সায়েন্স আর ইংলিশের টিচার, তো কালচারাল দিকটা পুরো বাবা দেখেন। আমাদের স্কুলকে BITM, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম একটা জায়গা রয়েছে আমাদের বিড়লা মন্দিরের ওখানে। তো ওখানে প্রত্যেক বছরে স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন হতো, সেখানে বাবার ডিরেকশনে 2বার প্রাইজ পেয়েছে আমাদের স্কুল। আমি একবার বেস্ট অ্যাক্টর পেয়েছিলাম, ক্লাস 8-এ পড়ি তখন। তো হ্যাঁ, মানে আমি ওই
এটাকে কখনো প্রফেশন হিসেবে নেব সেইভাবে ভাবিনি, কারণ পড়াশোনার মধ্যে থাকতাম, ওটা মোটামুটি ওটাতেই বেশি প্যাশনেট ছিলাম, ওটার মধ্যে ইনভলভমেন্টটা ভালো ছিল। তার সাথে বাবার হুজুকে, মানে প্রথমে আমার হুজুকটা ছিল ক্লাস 4-এ শুরু অবাক জলপান নাটক দিয়ে, তারপরে বাবার হুজুকে টুকটাক করতাম, করতে করতে তারপরে দেন ওই মানে পরিস্থিতির বদলাতে বদলাতে হঠাৎ করে নিজেকে নিজে বুঝলাম যে আমি অ্যাকচুয়ালি কী চাই। তো সেই সময় সেই মুহূর্তে রিয়েলাইজ করলাম যে না, আমি অভিনয়টাই চাই, অভিনয়টাকে নিয়েই এগোবো। তো তার টেকনিক্যালিটিস বা এই ধরনের প্রশিক্ষণ তো ছিল না, প্রত্যেকটা জিনিসের একটা গ্রুমিং দরকার, প্র্যাকটিস দরকার, সেটা শিক্ষা দরকার। সেইভাবে এগোলে আমার মনে হয় অনেক দূর এগোনো যায়। তো সেই শিক্ষাটা যেহেতু ছিল না, তো সেটার উপর আগে ফোকাস করি যে না, আগে শিখবো, শিখতে শিখতে এগোবো। তো তারপরে 2016 থেকে ওই জার্নিটা শুরু। উৎস হচ্ছে মেন বাবা। তো যখন বাবা শুনলেন যে যে হুজুকটা মাথায় ঢুকিয়ে দিয়েছেন ছেলের, সেটাই প্রফেশন হিসেবে নিচ্ছেন, তখন সেটা কিভাবে তিনি কি রিয়াক্ট করেছিলেন? আমার ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ, মানে আমার মানে ডিসিশন চেঞ্জটা হয়েছে খুবই ড্রাস্টিক্যালি। মানে আমি বরাবরই মোটামুটি পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না, ভালোই রেজাল্ট করতাম, ভালোই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে করেছিলাম। তো আমার ফেভারিট সাবজেক্টের মধ্যে হচ্ছে ম্যাথ আর কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি নিয়ে অনার্স শুরু করি। এবার ওই 12-এর পর থেকে আমার হঠাৎ করে মাথায় ভূত চাপতে শুরু করে যে আমার আর পড়াশোনা ভালো লাগছে না, আমি ওই অভিনয়টাই করব, অভিনয় শিখবো, এই একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়। তো তখন কোথায় কি করব কিছু জানি না। আমাদের নিজস্ব কিছু বন্ধুবান্ধব ছিল, মিলে অ্যামেচার থিয়েটার করতাম বিভিন্ন জায়গায়, কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, জাস্ট ফেস্টিভ্যালে এই সেই জায়গায় রিকোয়েস্ট করে করে, চেনা পরিচিতদের সাথে রিকোয়েস্ট করে করে বলতাম যে এই অনুষ্ঠানে আমরা একটা পারফর্ম করতে চাই, আমরা নিজেরা কিছু বন্ধুবান্ধব মিলে একটা নাটক, এইভাবে করে করে অ্যামেচার থিয়েটার যেটাকে বলে ওরকম করতাম। যেটুকু শিখেছিলাম সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে এই করতে করতে আমার পড়াশোনায় সময় দেওয়াটা খুব কমে যায়, আমি এতটাই ইনভলভ হয়ে যাই এই বিষয়গুলোর প্রতি। তো তার ফলত কেমিস্ট্রি একটা হেভি ওয়েট সাবজেক্ট, আর গ্র্যাজুয়েশন মানে তো আলাদাই, মানে সরাসরি, হ্যাঁ, মানে পুকুর থেকে সমুদ্রে চলে যাওয়া। তো সেখানে যে টাইমটা দেওয়া দরকার তার 50%ও আমি দিতে পারিনি। তো স্বাভাবিকভাবেই তাও ভেবেছিলাম যে পাসটুকু করে যাব। তো কোথাও গিয়ে সিইউর তখন সেমিস্টার ছিল না, তখন ইয়ার মানে একদম টানা 1 বছরের এক্সাম একটা হতো। তো ফলত আমি একটা পেপারে 1 নম্বরের জন্য সাপ্লি পাই, আর ওখানে একটা পেপারে সাপ্লি পেলে ফুল মানে ফেল করিয়ে দেয়, সেটাকে আবার রিনিউ দিতে হয়। তো আমি ওই একটা পেপারে 1 নম্বরের জন্য সাপ্লি পাওয়ার জন্য ওভারঅল ফেল করি, তো আমাকে আবার রিনিউ দিতে হয়। আমি রিনিউ দেব না, আমি ডিসাইড করি যে না, আমি আর কেমিস্ট্রি যখন হয়ে গেছে, আমি আর এটা নিয়ে পড়বই না, আমি তাহলে পুরোপুরি অ্যাক্টিংয়ে শিফট করব। কিন্তু তাতে কি হয়, যখন আমি সিইউর রেজাল্টটা পাই ততদিনে আমার অলরেডি রবীন্দ্রভারতীর প্রসেসিংও শুরু হয়ে গেছে, মানে ওটা হয়ে গেছে, মানে ওই বছরেও আমি আর ভর্তি হতে পারিনি, মানে আমার ওর জন্য 2 বছর যায়। তো মানে আমার 2014-তে উচ্চ মাধ্যমিক। তো আমার আমার খুব খারাপ লাগে যে আমার ফ্যামিলি আমাকে সব সময় সাপোর্ট করে গেছে, মানে আপস অ্যান্ড ডাউনস সব ক্ষেত্রে। তো ওই জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, মানে আমি এই বাইরের এত প্রতিকূলতাকে ফেস করার সেই মোটিভেশন পেয়েছি আমার ফ্যামিলি থেকে, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের থেকে। মানে ওই সময় আমার কিছু কাছের বন্ধু, কাছের মানুষজন, শ্রদ্ধেয় কিছু কাছের শিক্ষক যারা আমাকে ভালোবাসতেন আমার পড়াশোনার জন্য, তো প্রত্যেকের খুবই মানে কি বলবো, এক্সপেক্ট করিনি এরকম বেশ কিছু রিয়াকশন পেয়েছিলাম। খুবই খারাপ লেগেছিল যখন আমি ওই জানতে পারে যে আমি 2015-এ ফেল করছি, মানে আমার মতো একটা স্টুডেন্ট ফেল করবে, আর তাদের আমি যে এই যে অভিনয় নিয়ে রয়েছি, অভিনয়ের মধ্যে এই উন্মাদনা রয়েছে আমার অভিনয়ের সাথে, এটাকেও তারা খুব একটা পছন্দ করতেন না। তো এই দুটো মিলিয়ে মিশিয়ে খুবই বাজে একটা মিশ্রিত রিয়াকশন ছিল, যেটা আমার খারাপ লেগেছিল, আমি এক্সপেক্ট করিনি তাদের থেকে। তো অনেকে হিউমিলিয়েটও করেছিল ইনডাইরেক্টলি, যেহেতু আমার বাবা স্কুল টিচার, তো সরাসরি কিছু বলতে পারতো না, কিন্তু বিভিন্ন রকমভাবে পেয়েছি আর কি, আমার বাবাও ফেস করেছে। তো সেটা আমার কাছে খুব একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো আমি 2016-তে রেগুলারে ড্রামা নিয়ে ভর্তি হই রবীন্দ্রভারতীতে, সাথে ইকুয়ালি ইগনুতে কেমিস্ট্রি অনার্স নিয়েও ভর্তি হই। 2019-এ কেমিস্ট্রি অনার্স আর ড্রামা দুটো কমপ্লিট করি একসাথে গ্র্যাজুয়েশন। তো সেটা আমার কাছে নিজের একটা চ্যালেঞ্জ ছিল, আর সেটাকে আমি মানে পার করেছি। হ্যাঁ, তো সেটা পার করেছি, জেদের বশেই করেছি, জেদটা না থাকলে হতো না।
তো এই আজকে যেখানে এসেছি, যে মানে যতটুকু আপনাদের ভালোবাসা পাচ্ছি সেটা ওই জেদের বসেই। তুমি যে তোমার কাজের প্রতি কতটা সৎ সেটা তোমার কাজ দেখে বোঝা যায়, এবং সেই কারণেই বোধহয় আজকে এখানে। এবং সেই মানুষগুলো এখন নিশ্চয়ই বদলেছে, তারা কি বলে? আমি খুব মজা পাই এখন, মানে তখন খুব কষ্ট পেতাম, এখন তো সময়ের সাথে সাথে পরিস্থিতি আমাকে অনেক বেশি বোঝদার করে দিয়েছে। এখন খুব মজা পাই, নিজের ভেতরেই নিজে হাসি, মানে যখন তাদের সামনাসামনি কথাগুলো শুনি, তারা আমাকে অ্যাপ্লড করে, ভিতরে ভিতরে সপ্তর্ষি নিজের সাথেই নিজে হাসে। তো এই আর কি। সপ্তর্ষি এই 2 বছর বা এই সময়টা বোধহয় সপ্তর্ষিকে গ্রো করতে অনেকটা সাহায্য করেছে, এই যে মানুষ হিসেবে গ্রো করতে। 2015-16, হ্যাঁ 2015 থেকে মানে জাস্ট 2 মাসের মধ্যে আমি এতটা ম্যাচিওর্ড হয়ে গেছিলাম যে সেটা আমাকে অনেকটাই হেল্প করেছে আগামীতে। আসলে জীবনে আসা উচিত, একদমই আসা উচিত। মানে ফেলিয়ার না এলে তুমি যখন সাকসেস পাবে তখন সেটার মজা নিতে পারবে না। তো আমার মনে হয় যে ফেলিয়ারটাকে এনজয় করা, মানে এনজয় করাটা খুব ডিফিকাল্ট, বলে দিলাম আর হলো ওভাবে তো হয় না। তো মানে সেটা যদি কেউ করতে পারে, আমার মনে হয় অবশ্যই ফেলিয়ারটাকে এনজয় যদি করতে পারো, তবে তুমি মানে তোমার ভেতরে সেই খিদেটা বাড়বে, আর খিদে বাড়লে তখন তুমি সাকসেসের দিকে এগোনোর সেই মোটিভটা পাবে। তো সেটা ভীষণ প্রয়োজন। নিজের লক্ষ্যটা বুঝে গেছে এবং এখন স্থির, মানে এখন জানে কোন রাস্তাটায় হাঁটতে হবে। কিন্তু একটা সময় নিশ্চয়ই টালমাটাল ছিল যে আমি ঠিক করছি কি না। হ্যাঁ, একটা সময় মানে কি আমার মানে যতই ফ্যামিলি সাপোর্ট করুক না কেন, একটা তো ইনসিকিউরিটি থাকেই। তো সেটা থিয়েটার করতে গিয়ে প্রচুর ফেস করেছি। ইকির মিকির যখন আমি আকাশাটে ফার্স্ট আমার লিড হিসেবে সেটা করছিলাম, ঠিক আছে, ওটা ছেড়ে দেওয়ার পর আমি একটা 3-4 মাসের নিজে থেকে গ্যাপ নিই। তো গ্যাপ নেওয়ার পর আবার যখন কাজের চেষ্টা করি, তখন আবার কাজ পাওয়ার একটা আলাদা স্ট্রাগল, সেই সময় পরিবার ফেস করেছে। তো প্রতি মুহূর্তে মানে আপস অ্যান্ড ডাউনস চলেছে। তো আমাদের প্রফেশনটাই এতটা আনপ্রেডিক্টেবল যে এখানে টিকে থাকার লড়াইটা হচ্ছে খুবই মানে এফেক্টিভ। মানে ওই টিকে থাকার লড়াইয়ে তুমি কতটা টিকে থাকতে পারছো সেটা খুবই প্রয়োজন। মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা ভীষণ। আমার যেটা মনে হয় যে এই যে আজকে ধরো জনপ্রিয়তা শিখরে সপ্তর্ষি, এটাও বোধহয় সপ্তর্ষি খুব একটা ছুঁতে পারে না একদমই, মানে যে জায়গাটা তুমি করেছো ধরো। দর্শক ভালোবাসছে আমার কাজের দ্বারা, তো আমার সেটা খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, সেটা আমি মানে ছুঁতে পারতাম না যদি মানে পরিস্থিতি আমাকে না বোঝাতো যে হোয়াট ইজ হোয়াট। সো সেইটার ফলত মানে হ্যাঁ, মানে আমি যারা আমার সাথে সেই মুহূর্তে খারাপ ট্রিটমেন্ট করেছিল, আমার মনে হয় প্রত্যেকটা লাইফে যেই জিনিসগুলো আমরা ফেস করি, ভালো খারাপ মিলেমিশে, প্রত্যেকটাই হচ্ছে লেসন। তো সেই ভালো খারাপের সমস্ত মিশ্রিত লেসন নিয়ে আমাদেরকে চলতে হয়। সেখান থেকে আমরা আমাদের মতো করে নিই, আমরা আমাদের মতো করে শিখি, ওইটাকেই ইন ফিউচার কাজে লাগাই, ওইভাবেই এগিয়ে যাই। মনে হয় তোমার এই ইন্টারভিউটা অনেকের জন্য লেসন হবে। তুমি যেভাবে বললে, যেভাবে জয় করেছো, তুমি তো আজকে জয়ী, অবশ্যই জয়ী। অনেকটা পথ চলা বাকি, কিন্তু এটা কঠিন সময়। আমি নিজের কাছে মানে একটা পয়েন্টে আমি নিজের কাছে মানে নিজেকে হারিয়ে নিজেকে জিতেছি। আমি ওই কে আমাকে কি বললো তার জবাব দিয়ে দিলাম, জিতে গেলাম, ওটা আমার কাছে কোনো ম্যাটার করে না। কারণ আমি যদি আমার লক্ষ্যে স্থির থাকি, আমি যদি আমার অ্যাচিভমেন্টগুলোকে ফুলফিল করতে পারি আমার কাজের দ্বারা, তাহলে দর্শক দেখছে, ভালোবাসছে। যারা আমাকে একটা সময় এইভাবে রিয়্যাক্ট করেছিল তারাও দেখছে, ভালোবাসছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ থাকে। তো তারা হয়তো কোথাও গিয়ে, আমার এখন ফিল হয় যে তারাও হয়তো কোথাও গিয়ে চায়নি যে আমি ওইভাবে ওই মানে ফেল করি। মানে আমি সবসময় একটা ছিলাম, তো সেক্ষেত্রে তারাও এক্সপেক্ট করেনি, তো তাদেরও খারাপ লেগেছিল, সেখান থেকে তারাও হয়তো ওইভাবে রিয়্যাক্ট করেছিল। তো এই সব মিলিয়ে মিশিয়ে ওই আর কি। এখন বেশ ভালো আছে এবং ভালো লাগলো। অন্য সপ্তর্ষিকে আমরা একটু জানলাম, আমি এতটা জানতাম না ডিটেলে। তো সপ্তর্ষি, একটা কথা, এই যে সিরিয়ালে আমরা যেটা দেখছি সৌর্যর ক্ষেত্রে, যে মন এবং মানে মাথা দুটো দুরকম ভাবে চলছে, দুটোকে মেলাতে পারছে না। মন এক কথা বলে মাথাটা দিয়ে আরেকটা কাজ করতে হচ্ছে। এটা সপ্তর্ষির জীবনে হয়েছে কখনো? শুধু প্রেমের ক্ষেত্রে নয়, এমনিতে? হ্যাঁ, এই তো আমার প্রফেশনেই হয়েছে। যখন মানে মন চাইছে কাজটা করি, অথচ মাথা বলছে যে না, পয়সা কিন্তু আসছে না। মানে এখন হয়তো বাবার চাকরি আছে, তাই জন্য
চলে যাচ্ছে, কিন্তু যখন রিটায়ার করবে, বাবা 25-এ রিটায়ারমেন্ট, তো রিটায়ার করবে তখন কিভাবে কি হবে। তো কিন্তু ইকুয়ালি মানে এই ভাবনা চিন্তা অনেক সময় আমাকে ভালনারেবলও করে দিয়েছে, অনেক সময় জোর করে ভাবাতে বাধ্য করেছে। যেহেতু আমার কেমিস্ট্রি গ্র্যাজুয়েশন আছে, আমি কি চাকরির পরীক্ষা দেব, কিন্তু যতবারই ভাবনা চিন্তাগুলো এসেছে ততবারই নিজেকে নিজে বলেছি যে না, আমি দেব না, কারণ দু নৌকায় পা দিয়ে চলা যায় না, এটা আমি মনে করি। তো যেহেতু বারবার মানে আমি বরাবরই স্টিক থেকেছি আমার ডিসিশনে, আমি এটাকেই প্রফেশন বানাবো। আমি অভিনয় দিয়ে শুরু করেছি, আমি শিখেছি এটা নিয়ে আমি লড়েছি 2016 থেকে, তো আমি এখানেই জয় পাবো। তো সেইভাবেই চেষ্টা করতে 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 আজকে গিয়ে এই মুহূর্তে মিঠিঝোড়া করছি। তো হ্যাঁ, মন আমাকে এক কথা বলেছে, মাথা আমাকে আর এক কথা বলেছে, এটা বহুবার হয়েছে, বহুবার। ঠিক থেকেছে আমার মনে হয়, যেটা ব্যালেন্স করা, এটা বোধহয় জীবনে শিখে গেছে এই পরিস্থিতির জন্য। ভীষণ 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 মানে সেটা আমাকে খুব, পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে ভালো মতো। দরকার ছিল তাই। কিন্তু সপ্তর্ষি এর পরের পথটাও যে খুব মসৃণ হবে তা নয়, সেটার জন্য তুমি তৈরিও, আমার যেটা তোমার কথা শুনে মনে হলো, তাই না? হ্যাঁ, মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে, মানে বললাম তো আমাদের প্রফেশন ভীষণ আনপ্রেডিক্টেবল। মানে আজকে আমি এই কাজটা করছি, মানে এই কাজটা শেষ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে আরেকটা কাজ নাও পেতে পারি, সেই কাজটার পরেও আমাকে বসে থাকতে হতে পারে। তো আগে প্রিপেয়ার্ড ছিলাম না, কিন্তু এখন মেন্টালি প্রিপেয়ার্ড যে ঠিক আছে চলো, যদি বসে থাকতেও হয়। মানে আমি সবসময় একটা জিনিস এটাও মানে ফিল করেছি যে অপেক্ষা করাটাও না খুব প্রয়োজন, মানে সঠিক সময়ের অপেক্ষা করাটা খুব দরকার। মানে আমি লাস্ট ইয়ারে বেশ কতগুলো ইম্পর্টেন্ট প্রজেক্টে অডিশন দিয়েছি লিডের জন্য, একদম জাস্ট দোরগোড়ায় এসে ক্যান্সেল হয়েছে। তো এই যে ক্যান্সেল হচ্ছে, রিজেক্ট হচ্ছে, এতে আমার ভিতরে ফ্রাস্ট্রেশন আমি কখনো বাড়তে দিইনি। মানে যদি বাড়তো তাহলে হয়তো অন্য জোনে চলে যেতাম। চেষ্টা করে গেছি করতে 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 আজকে এই জায়গায়। তো সবসময় আমি নিজের ভেতর নিজের এই বিলিভটা রাখি যে কোথাও গিয়ে এখন হচ্ছে না মানে এটা মনে হয় আমার সঠিক সময় নয়। তো সঠিক সময়ের অপেক্ষা একটু করো, ধৈর্য ধরতে হবেই, ইমপেশেন্ট হলে কখনোই এগোনো যাবে না। তো ধৈর্য ধরেছি, পেয়েছি, এবার পরবর্তীতেও আবার সেই সময় এলে আবার ধৈর্য ধরবো। পজিটিভ। হ্যাঁ ভীষণ, আমি ভীষণ পজিটিভ, মানে হ্যাঁ এটা থাকো। কিন্তু এমনিতেও আর জীবনে মানে অভিনয় ছাড়া সপ্তর্ষি কিভাবে কাটাই যে বললে আমার খুব ভালো লাগলো। প্রথমেই যেটা বলে যে আমি শেখা, নিজের এই যে শিক্ষা, নিজের শিখে যাওয়া, এটা তো কোনো শেষ নেই, এবং একটা সময় পর মানুষ হয়তো ভুলে যায়, কিন্তু এটা তুমি বোধহয় করে যাও না, মানে যে নিজে। হ্যাঁ, আমার সবসময়ই প্র্যাকটিস থাকে। আর আমি ওয়েব সিরিজ দেখতে খুব ভালোবাসি। মানে আমার খুব বাজে হ্যাবিট হচ্ছে, ফিল্ম বা ওয়েব সিরিজ যাই দেখি না কেন, আমি ফোনে যেহেতু দেখতে দেখতে একটা হ্যাবিট হয়ে গেছে, মানে আমার একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার ফিল্ম দেখতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। মানে আমি এত ব্যাকওয়ার্ড করে করে দেখি, কোনোটার অভিনয় ভালো লাগলো তো সেটার ফ্রেম দেখি, সেটার লাইট দেখি, এই সমস্ত কিছু এত দেখি। তো এটা খুব মানে আমাকে, মানে আমি এটা, আমার কাছে এটা মানে প্র্যাকটিস আর কি। এখন তো সেইভাবে প্রশিক্ষণ কোথাও হয় না, তো এই সেলফ প্র্যাকটিসটা খুব প্রয়োজন। তো ওইভাবেই নিজে দেখি, দেখে দেখে শিখি, শিখতে শিখতেই। তো এখানে আমার ওয়েব সিরিজ দেখতেও খুব সময় লেগে যায়, ফিল্ম দেখতেও। আর এই হ্যাবিটটা এমন হয়ে গেছে যে আমি হলে এখন সিনেমা দেখতে গেলে, এই জন্য আমি হলে খুব মানে কি বলবো, ফুল ফ্লেজের কমার্শিয়াল সিনেমা ছাড়া দেখি না, মানে যেগুলোকে ব্যাকওয়ার্ড করে দেখার প্রয়োজন নেই, ওই দেখলাম ওয়ান টাইম ওয়াচ ইজ ওকে, তো ওইগুলো দেখি, ওইগুলোই দেখতে যাই, জাস্ট এন্টারটেনড হতে যাই, এনজয় করতে যাই। তো ওইখানেও হলে গিয়ে সিনেমা দেখতে দেখতে আমার মাঝে মাঝে এইভাবে হাত উঠে যায়, মানে টিভি এইভাবে ব্যাকওয়ার্ড করা এই হয়ে যায়, মানে এটা আমি নিজেই ফিল করে নিজেই নিজের উপর হাসি। তো এটা হয়। আর তাছাড়া আমি লেখালেখি করতে ভালোবাসি, রিসাইটেশন করি, সেটার প্র্যাকটিস এখন এই মুহূর্তে কমে গেছে, কিন্তু তাও যখনই সময় পাই করি। তো আর বই তো, হ্যাঁ বই, গল্পের বই পড়ি, এখন আর্টিকেল পড়ছি, আর্টিকেলই বেশি পড়ি। তো ওই মিলিয়ে মিশিয়ে আর কি। আর থিয়েটারের জন্য গান শিখেছিলাম, ভালো গাই না, খুবই খারাপ গাই, কিন্তু থিয়েটারের জন্য একটু শিখতে হয়েছিল। তো ওই চর্চাটাকে বজায় রাখি, তাতে আমার গলার কাজও হয়, ভোকাল মানে গলার ভয়েসের প্র্যাকটিসের জন্য সেটা খুব কাজে দেয়। শিখে চলেছে। যাই হোক, আজকে অনেকটা কথা হয়ে গেল, এত সুন্দর একটা আলোচনা হলো, এবং কিভাবে ছেড়ে না দিয়ে, হাল না ছেড়ে ধরে থাকা যায় সেটা সপ্তর্ষি থেকে সত্যিই শিখতে হয়। কিন্তু সপ্তর্ষি গানের কথা যখন বললে, আমরা একটু গান শুনি। আমি খুব বাজে গান গাই, মানে সবাই বলে, না বলেছো যখন করছি, কিন্তু খুবই বাজে গাই। তো প্লিজ কেউ জাজ করো না বা করবেন না।
মানে ওয়ান অফ মাই ইন্সপিরেশন অনির্বাণ ভট্টাচার্যেরই গাওয়া একটা গান গাইছি। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারে বারে মরে যায় যারা। না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারে বারে মরে যায় যারা। সময়ের ঘষালে গে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুবতারা, বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুবতারা। না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। নাকি ভালো গান নয়, এত বিনয়ও ভালো নয়। আমার গলা বসে আছে, না হলে হয়তো আরেকটু বেটার হতো। একটু বসে আছে, গানটাও প্র্যাকটিসে থাকুক, কারণ বেশ ভালো গাও। এবং কিন্তু এই যে জীবন ভালোবাসা ছাড়া ভালোবাসা কি আছে জীবনে? হ্যাঁ, ভালোবাসা আছে। হ্যাঁ, এবং সেই ভালোবাসার মানুষের থেকে অনেক মোটিভেশন পাই, সেটা আমাকে হেল্প করে এবং আমাকে অনেক ক্ষেত্রেই হেল্প করেছে। প্রিভিয়াস এই কাজ পাওয়ার আগে বেশ কিছু টাফ ফেজ আমি কাটিয়ে উঠেছি, সেখানে আমার পরিবার এবং সেই মানুষটা আমাকে অনেক হেল্প করেছে, অনেক মেন্টালি অনেক হেল্প করেছে। এরকম মানুষ একজন পাশে থাকলে বোধহয় আরো এগিয়ে যাওয়ার শক্তিটা বেড়ে যায়। এরকম মানুষ পাশে থাকলে খুব সুবিধে হয়, মানে নিজের কি বলবো, মাঝে মাঝে মানুষ দোটানায় ভোগে, তো যখন ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়। আমি ডিসিশন মেকিংয়ে খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু এই যে মানে সবই ঠিকঠাক করছি, অপেক্ষা করছি, কাজ পাচ্ছি না, চেষ্টা করছি, তার মাঝেও যে সাপোর্ট, মানে একটা হয়ে যাবে, চেষ্টা করছিস, তুই ঠিক পাবি, এই কথাটুকু বলার জন্য একটা মানুষের খুব দরকার। মানে মা বাবা তো আছেনই, মা বাবা তো থাকবেনই, তবে আমার মনে হয় মা বাবা ফ্যামিলি এর মানে ঊর্ধ্বে বলবো না, বাট তার সাথে এরকম একটা মানুষের খুব প্রয়োজন। তবে এই নয় যে মানে এই মানুষটা, মানে এই ধরনের মানুষ কারোর জীবনে না থাকলে হবে না, সেটা নয়। প্রত্যেকটা মানুষই যারা খুব নিজের লক্ষ্যে স্থির এবং সেটাকে অ্যাচিভ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে, তারা ঠিক তাদের নিজেদের মতো ওয়ে আউট বার করে নেয়। তবে আমি বলছি এরকম মানুষ থাকলে সেটা আর একটু ইজি হয়ে যায়। কথা বলে সপ্তর্ষি আমি যা বুঝলাম, ভালো থাকো, সবসময় ভালোবাসায় থাকো, কাজে থাকো, তাই তো? তো কি বলবে শেষে? দর্শকদের জমিয়ে হচ্ছে ধারাবাহিক, দর্শকেরা খুব ভালোবাসছে। দর্শকদের বলবো যে আপনারা আমাকে এত ভালোবাসছেন, আমাদের প্রত্যেককে ভালোবাসছেন, আমাদের সিরিয়ালকে এতটা ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন প্রথম এপিসোড থেকে, তার জন্য মানে আমি মানে ভীষণভাবে আপ্লুত। এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন, আর প্রত্যেক সপ্তাহে সোম থেকে শুক্র রাত 9:30 দেখতে থাকুন মিঠি ঝোড়া জি বাংলায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।